হ্যালো সিসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটি এসেছে কি ল্যাটিন ভাষা থেকে। পৌরনীতি শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। ইংরেজি সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। প্রাচীন রোমে এই শব্দগুলোর কি প্রচলন ছিল, তাই এখানে সঠিক উত্তর কি ল্যাটিন। পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? পৌরনীতিকে বলা হয় হচ্ছে কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এটি এমন এক বিজ্ঞান যা একজন নাগরিকের অধিকার, কর্তব্য এবং জীবন নিয়ে আলোচনা করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। সিভিক্স ও সিভিটাস কোন ভাষার শব্দ? সিভিক্স ও সিভিটাস হচ্ছে কি ল্যাটিন ভাষার শব্দ, ল্যাটিন ভাষার শব্দ। পৌরনীতির মূল ভিত্তি ল্যাটিন ভাষার উপর দাঁড়িয়ে প্রাচীন রোমান সভ্যতার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, ল্যাটিন। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে। সিভিক্স এসেছে কি সিভিক্স এসেছে হচ্ছে সিভিস ও সিভিটাস এই দুইটি শব্দ থেকে। সিভিক্স শব্দটিকে ভাঙলে আমরা দুইটি মূল ল্যাটিন শব্দ পাই। সিভিক্স মানে হচ্ছে কি নাগরিক, আর সিভিটাস মানে হচ্ছে কি নগর রাষ্ট্র। তাই এখানে সঠিক উত্তর কি সিভিক্স ও সিভিটাস। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে কি নাগরিক। সিভিস শব্দের অর্থ কি নাগরিক। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ কি নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল? প্রাচীনকালে কি গ্রিসে নগর রাষ্ট্র ছিল, গ্রিসে। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স ও স্পার্টা ছিল বিখ্যাত নগর রাষ্ট্র। সেখানকার ছোট আয়তনের কারণেই কি নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। তো এখানে উত্তর কি গ্রিসে। পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কি ই.এম. হোয়াইট। ই.এম. হোয়াইট। ই.এম. হোয়াইট ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। তিনি মনে করতেন নাগরিকতা সম্পর্কিত যা কিছু মানুষকে শিক্ষিত ও সচেতন করে তাই কি পৌরনীতি। তাই এখানে সঠিক উত্তর কি ই.এম. হোয়াইট। বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? পৌরনীতিকে কি 2টি অর্থে আলোচনা করা যায় বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে। অর্থ দুটি হলো, একটি হচ্ছে সংকীর্ণ অর্থ এবং আরেকটা কি ব্যাপক অর্থ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি 2টি। সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটা? সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু হচ্ছে কি অধিকার ও কর্তব্য। অধিকার ও কর্তব্য। কোনটিকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নাগরিকতার স্থানীয় বিষয় বা প্রতিষ্ঠান কোনটি? নাগরিকতার স্থানীয় বিষয় বা প্রতিষ্ঠান হচ্ছে কি সিটি কর্পোরেশন। স্থানীয় মানে হলো যা আমাদের ঘরের কাছে বা নিজ এলাকায়। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ হলো হচ্ছে কি স্থানীয় প্রতিষ্ঠান। তাই এখানে সঠিক উত্তর কি সিটি কর্পোরেশন। কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়? নাগরিকের আন্তর্জাতিক বিষয় হচ্ছে কি জাতিসংঘ। নাগরিকের আন্তর্জাতিক বিষয় জাতিসংঘ। কোন প্রতিষ্ঠান শুধু এক দেশের ভেতরে সীমাবদ্ধ না থেকে পুরো বিশ্বের জন্য কাজ করে যখন কোনো প্রতিষ্ঠান, তখন তাকে কি আন্তর্জাতিক বলে। জাতিসংঘ এর শ্রেষ্ঠ উদাহরণ। তাই এখানে উত্তরটা হচ্ছে কি অপশন গ, জাতিসংঘ। সন্তান জন্মদান লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি ম্যাকাইবারের। আর.এম. ম্যাকাইবার সমাজ বিজ্ঞানের একজন দিকপাল। তিনি পরিবারকে সমাজের ক্ষুদ্রতম এবং প্রাথমিক একক হিসেবে কি সংজ্ঞায়িত করেছেন। তাই এখানে উত্তরটা হচ্ছে কি ম্যাকাইবার। পরিবারের সংজ্ঞা কে দিয়েছেন? পরিবারের সংজ্ঞা দিয়েছেন কে? ম্যাকাইবার। একটু আগে যে সংজ্ঞাটা পড়লা সেইটাই। পরিবারের শ্রেণী বিভাগ করার ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য? সেটা হচ্ছে কি বংশগণনা ও নেতৃত্ব। বংশগণনা ও নেতৃত্ব। পরিবারকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, তবে কে পরিবারের নেতা, বাবা না মা, এবং বংশ কার নামে হবে এটি একটি প্রধান ভিত্তি। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বংশগণনা ও নেতৃত্ব। দেবব্রতের মা
পরিবারের কর্তৃত্ব করেন দেবব্রতের পরিবারের ক্ষেত্রে, দেবব্রতের পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কোনটি প্রযোজ্য? তারা কি রকম পরিবার? তারা হচ্ছে কি গারো পরিবার, কারণ গারো পরিবার কি মাতৃতান্ত্রিক হয়। বাংলাদেশে গারো ও খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা কি বিদ্যমান, সেখানে মায়ের নামেই কি বংশ পরিচয় হয়। দেখেন উত্তরটি হচ্ছে কি গারো পরিবার। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি একক পরিবার, একটা হচ্ছে কি যৌথ পরিবার। তাই এখানে সঠিক উত্তর কি দুই। মা বাবা ভাই বোন নিয়ে কি পরিবার গঠিত হয়? মা বাবা ভাই বোন নিয়ে কি একক পরিবার গঠিত হয়, একক পরিবার গঠিত হয়। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কি তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। একটা হচ্ছে কি এক পত্নিক, একটা হচ্ছে বহুপত্নিক, এবং আরেকটা কি বহুপতি পরিবার। তাই এখানে সঠিক উত্তর কি হচ্ছে কি অপশন খ, তিন, তিন ভাগে ভাগ করা যায়। বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার কোনটা? এটা হচ্ছে কি বহুপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে তাকে কি বহুপত্নিক পরিবার বলা হয়। এটি বিবাহের একটি ধরন বা সূত্র। আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? আমাদের সমাজে দেখা যায় হচ্ছে কি এক পত্নিক পরিবার এবং পিতৃতান্ত্রিক পরিবার। তাহলে কি এক পত্নিক ও পিতৃতান্ত্রিক। আমাদের দেশে সাধারণত একজন পুরুষের একজন স্ত্রী থাকে, যেটাকে কি এক পত্নিক বলা হয়, এবং পরিবারের প্রধান হন কি পিতা বা বাবা। তাই কি এটা পিতৃতান্ত্রিক। তাই এখানে সঠিক উত্তর কি এক পত্নিক ও পিতৃতান্ত্রিক। কোন পরিবারটি বাংলাদেশে তেমন দেখা যায় না? বাংলাদেশে দেখা যায় না যেটা, সেটা হচ্ছে কি বহুপতি পরিবার। বহুপতি মানে একজন নারীর একাধিক স্বামী থাকে। তিব্বতের কিছু এলাকায় বা দক্ষিণ ভারতের দিকে কিছু এলাকায় এটা দেখা যেতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে এটার কোনো অস্তিত্ব নাই। তো এখানে সঠিক উত্তর কি বহুপতি, যেটা দেখা যায় না বাংলাদেশে। মানবিক গুণাবলীর শিক্ষা লাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয়? সৃষ্টি হয় কোথায়? পরিবারে সৃষ্টি হয়, পরিবারে সৃষ্টি হয়। একটি শিশু জন্মের পর সবার আগে তার পরিবার থেকে কি স্নেহ, মায়া ও সহমর্মিতা শেখে। তাই কি পরিবারই হলো কি মানবতার বা মানবিকতার আদর ঘর। তাই এখানে উত্তর কি পরিবার। সন্তানদেরকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দাও পরিবারের কোন ধরনের কাজ? এটা পরিবারের কি রাজনৈতিক কাজ। এটা পরিবারের রাজনৈতিক কাজ। পরিবারে কে নেতা হবে বা কিভাবে নিয়ম মেনে চলতে হবে তা শেখানোর মাধ্যমে শিশুর মধ্যে কি রাজনৈতিক সচেতনতার বীজ কি বপন করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ক রাজনৈতিক। শিশুর প্রাথমিক শিক্ষা কোথায় শুরু হয়? শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় কোথায়? তার পরিবারে, তার পরিবারে। স্কুলে যাওয়ার আগেই শিশু কথা বলতে শেখে এবং সাধারণ আচরণ শেখে। তাই পরিবারেই কি শিশুর প্রথম শিক্ষার ক্ষেত্র পরিবার। এখানে উত্তর কি পরিবার। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি? শিশুর শাশ্বত বিদ্যালয় হচ্ছে কি তার পরিবার। শাশ্বত মানে যা চিরস্থায়ী। পরিবার শিশুকে সারা জীবনের জন্য যে নৈতিক শিক্ষা দেয় তা অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ পরিবার। বর্তমানে পরিবারের অর্থনৈতিক কর্মকলাপ বা কার্যকলাপ কমার যথার্থ কারণ কি? যথার্থ কারণ হচ্ছে কি প্রযুক্তির উন্নতি, প্রযুক্তির উন্নতি। আগে পরিবারেই সব কাজ হতো, এখন কলকারখানা ও প্রযুক্তির কারণে কি মানুষ বাইরের কাজের উপর কি নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি প্রযুক্তির উন্নতি। রায়হান তার সন্তানদেরকে বড়দের আদেশ মেনে চলার নির্দেশ দেন। রায়হানের কাজটি পরিবারের কোন ধরনের কাজ? রায়হানের কাজটি কি রাজনৈতিক কাজ, একটি রাজনৈতিক কাজ। এটা শিক্ষামূলক বটে, কিন্তু এটা যেহেতু আদেশ দিয়েছে, মেনে চলার আদেশ দিয়েছে, তাই কি এটা একটা রাজনৈতিক কাজ। নেতা বা কর্তার আদেশ মেনে চলা এবং শৃঙ্খলার শিক্ষা রাজনৈতিক আচরণের অংশ। পরিবার থেকেই কি নেতৃত্বের চর্চা শুরু হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক রাজনৈতিক কাজ। সন্তানের অসুস্থতায় বাবা মার সেবা পাওয়া পরিবারের কি কাজ? এটা কি পরিবারের একটা মনস্তাত্ত্বিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ। অসুস্থ অবস্থায় সেবা ও মানসিক সান্ত্বনা দেওয়াটা মানুষের মনের সঙ্গে যুক্ত। এটি পরিবারের কি গভীর আবেগীয় বা মনস্তাত্ত্বিক কাজ। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ মনস্তাত্ত্বিক। পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব করা কোন ধরনের কাজ? গল্প গুজব করা কি একটা বিনোদনমূলক কাজ, বিনোদনমূলক কাজ। টিভি দেখা, ঘুরতে যাওয়া, হাসি ঠাট্টা করা পরিবারের সদস্যদের ক্লান্তি দূর করে যায় কি বিনোদনের অংশ। তাই এখানে উত্তরটা হচ্ছে কি বিনোদনমূলক। মানুষ সংঘবদ্ধ হয়ে কোথায় বাস করে? মানুষ সংঘবদ্ধ হয়ে কি সমাজে বসবাস করে, সমাজে বসবাস করে। মানুষ একা থাকতে পারে না। নিরাপত্তা ও প্রয়োজনে
যখন অনেকগুলো পরিবার একত্রে মিলেমিশে থাকে তখনই কি তাকে সমাজ বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি সমাজ। মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? সেটার বিকাশ ঘটে কোথায়? সমাজের মধ্যে। সমাজের মধ্যে মানুষের মানবিক গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি সমাজের মধ্যে। মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি অ্যারিস্টটলের। উক্তিটি অ্যারিস্টটলের। অ্যারিস্টটল ছিলেন একজন বিখ্যাত দার্শনিক। তার সবচেয়ে জনপ্রিয় উক্তি যা মানুষের সামাজিক চাহিদাকে কি প্রকাশ করে। এখানে সঠিক উত্তর কি অ্যারিস্টটল। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র একটি কি রাজনৈতিক প্রতিষ্ঠান। একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো একটি সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন যার কাজ হলো আইন তৈরি ও শাসন করা। তাই এখানে উত্তরটা হচ্ছে কি রাজনৈতিক। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি রাষ্ট্র আছে? পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় কতটি? 200টি রাষ্ট্র রয়েছে। 200টি রাষ্ট্র রয়েছে। বর্তমানে বিশ্বের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা প্রায় 200-র কাছাকাছি। 195টি জাতিসংঘ স্বীকৃত। তবে ভূখণ্ড সহ অন্যান্য যে ভূখণ্ড রয়েছে সেগুলো সহ কি 200 ধরা হয়। তাই এখানে সঠিক উত্তর কি 200। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে কয়টা? রাষ্ট্র গঠনের উপাদান 4টা। একটা কি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং 4 নম্বরটা কি সার্বভৌমত্ব। তাই এখানে সঠিক উত্তর কি 4টি। ভারতের সাথে ছিটমহলের বিনিময়ের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ঘটেছে? যেটি ঘটেছে সেটি হচ্ছে কি ভূখণ্ডের আয়তন বেড়েছে। ভূখণ্ডের কি আয়তন বেড়েছে। 2015 সালে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মানচিত্রে নতুন কিছু কি জমি যুক্ত হয়, যার ফলে কি আয়তন সামান্য বৃদ্ধি পায়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, ভূখণ্ডের আয়তন বেড়েছে। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় উপাদান হচ্ছে কি তার সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে হলো কি চূড়ান্ত ক্ষমতা। এটি না থাকলে একটি দেশ অন্য দেশের অধীনে চলে যায়, তাই তখন তাকে কি রাষ্ট্র বলা যায়। তাই কিন্তু সঠিক উত্তর কি সার্বভৌমত্ব। কোন ক্ষমতার বলে রাষ্ট্র দেশের অভ্যন্তরে যে কোনো সংস্থার উপর কর্তৃত্ব আরোপ করে? সেটা হচ্ছে কি সার্বভৌমত্বের ক্ষমতা বলে। সার্বভৌমত্বের ক্ষমতা বলে। সার্বভৌমত্বের দুটি রূপ, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ ক্ষমতার মাধ্যমে কি রাষ্ট্র দেশের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কি আদেশ দেয়। তাই এখানে সঠিক উত্তর কি সার্বভৌমত্ব। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য মতবাদ কয়টি? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য মতবাদ হচ্ছে কয়টা? 4টা। কয়টা মতবাদ? 4টা। একটা হচ্ছে ঐশী মতবাদ, একটা হচ্ছে বল প্রয়োগ মতবাদ, একটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ এবং আরেকটা কি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তাই এখানে সঠিক উত্তর কয়টা? 4টা। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? সবচেয়ে পুরাতন মতবাদ যেটি সেটা হচ্ছে কি ঐশী মতবাদ। কি মতবাদ? ঐশী মতবাদ। প্রাচীনকালে মনে করা হতো রাষ্ট্রবিধাতা বা সৃষ্টিকর্তার সৃষ্টি এবং রাজারা কি ঈশ্বরের প্রতিনিধি। এটি কি সবচেয়ে পুরনো ধারণা বা মতবাদ। এখানে সঠিক উত্তর কি ঐশী মতবাদ। বিধাতাকে মান্য করা কোন মতবাদের আদর্শ? বিধাতাকে মান্য করা কি ঐশী মতবাদ এর আদর্শ। একটু আগে আমরা এই সম্পর্কে পড়লাম ঐশী মতবাদ। বর্তমানে ঐশী মতবাদের প্রভাব না থাকার কারণ কি? না থাকার কারণ হচ্ছে কি আধুনিক রাষ্ট্র জনগণের অধিকারকে কি সম্মান করে, জনগণের অধিকারকে সম্মান করে। আধুনিক যুগে গণতন্ত্রের জয় জয়কার। এখানে সরকার ঈশ্বর থেকে নয় জনগণের ভোট থেকে ক্ষমতা পায়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, আধুনিক রাষ্ট্র জনগণের অধিকারকে কি করে সম্মান করে। কোন মতবাদকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করা হয়? ঐশী মতবাদকে। ঐশী মতবাদকে একটি অগণতান্ত্রিক মতবাদ যেখানে জনগণের কোনো হাত থাকে না, রাজাই কি সর্বসেবা, তাই কি এটি একটি অগণতান্ত্রিক মতবাদ। এখানে উত্তর কি ঐশী মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদকে সমালোচকেরা ভ্রান্ত ক্ষতিকর বলেছেন? সেটি কি শক্তি প্রয়োগ মতবাদ। শক্তি প্রয়োগ মতবাদ। যার লাঠি তার মাটি, এই নীতি সভ্য সমাজের জন্য ক্ষতিকর। এটি কেবল যুদ্ধ ও অশান্তি বাড়ায়। তাই এখানে সঠিক উত্তর কি শক্তি প্রয়োগ মতবাদ। শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, কার উক্তি? এই উক্তিটি করেছেন কে? টি.এইচ. গ্রিন। টি.এইচ. গ্রিন। তিনি বোঝাতে চেয়েছেন জোর করে রাষ্ট্র চালানো চায় না, জনগণের স্বতঃস্ফূর্ত সম্মতি বা ইচ্ছাই কি রাষ্ট্রকে টিকিয়ে রাখে। তাই এখানে সঠিক উত্তর কি টি.এইচ. গ্রিন, যিনি বলছেন শক্তি নয় ইচ্ছাই কি রাষ্ট্রের ভিত্তি।
জন লক ছিলেন কি একজন ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক। জন লক সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, তাই তিনি কি ব্রিটিশ দার্শনিক। তাই এখানে সঠিক উত্তর কি ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হচ্ছেন কে? রুশো। প্রবক্তা কে? রুশো। হাবস, লক এবং রুশো এই তিনজনকে বলা হয় হচ্ছে কি চুক্তিবাদী। এদের মধ্যে কি রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটা কি খুব জনপ্রিয়, তাই এখানে সঠিক উত্তর কি হবে? রুশো। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয় কোন মতবাদ অনুসারে? এটি কি বিবর্তনমূলক মতবাদ অনুসারে। বিবর্তন মানে পরিবর্তন। এই মতবাদ বলে রাষ্ট্র হুট করে একদিনে তৈরি হয়নি, শত শত বছর ধরে বিবর্তনের মাধ্যমে কি আজকের অবস্থায় এসেছে। তাই এখানে সঠিক উত্তর কি বিবর্তনমূলক মতবাদ। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রের ক্ষেত্রে কোন মতবাদটি সামঞ্জস্যপূর্ণ? সেটা হচ্ছে কি বিবর্তনমূলক মতবাদ সামঞ্জস্যপূর্ণ। কেননা ভাষা, রক্ত ও সংস্কৃতির বন্ধন বিবর্তনমূলক মতবাদের মূল উপাদান। আমাদের বাংলাদেশের জন্ম এই ঐতিহাসিক বিবর্তনের ফলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক বিবর্তনমূলক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থককে? উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থক হচ্ছে কে? গার্নার, অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার মনে করতেন রাষ্ট্র ঐতিহাসিক বিবর্তনের ফল, এটি কোনো ঐশ্বরিক বা দৈবিক কি সৃষ্টি নয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অধ্যাপক গার্নার। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে কি ঐতিহাসিক মতবাদ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিবর্তন বা ঐতিহাসিক মতবাদকে কি সবচেয়ে বিজ্ঞানসম্মত বলে মনে করেন। তাই এখানে সঠিক উত্তর কি ঐতিহাসিক মতবাদ। শাসন বিভাগের মূল কাজ হচ্ছে কি আইন অনুসারে শাসন কাজ পরিচালনা করা। আইন বিভাগ আইন বানায়, আর শাসন বিভাগ কি যেমন পুলিশ প্রশাসন সেই আইন অনুযায়ী দেশ চালায়। তো এখানে সঠিক উত্তর কি আইন অনুসারে শাসন কাজ পরিচালনা করা। কোন সংস্থা আইন প্রণয়ন করে? এটা কি রাষ্ট্র আইন প্রণয়ন করে। রাষ্ট্রের হয়ে আইনসভা বা পার্লামেন্ট আইন তৈরি করে, এটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। তো এখানে সঠিক উত্তর কি রাষ্ট্র। জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে কোনটি? জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে কে? সরকার কাজ করে। কে বলতেন আমি রাষ্ট্র? বলতেন কে? চতুর্দশ লুই। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ছিলেন অন্যতম স্বৈরাচারী। তিনি মনে করতেন তার কথাই আইন এবং তিনিই রাষ্ট্র, তাই তিনি কি বলেছেন? আমি রাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি চতুর্দশ লুই। বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? বাংলাদেশে কি সংসদীয় পদ্ধতির সরকার বিদ্যমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, তিনি জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। একে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকারও বলা হয়। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ সংসদীয় পদ্ধতির। রাষ্ট্রকে বলা হয় বিমূর্ত আর সরকারকে বলা হয় মূর্ত। এটা রাষ্ট্র ও সরকারের মধ্যে কোন ধরনের পার্থক্য? এটা হচ্ছে কি ধারণাগত পার্থক্য। রাষ্ট্রকে দেখা যায় না বিমূর্ত, কিন্তু সরকারকে দেখা যায়, ছোঁয়া যায় মূর্ত। এটি একটি চিন্তাগত বা ধারণাগত পার্থক্য। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক ধারণাগত। রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়? সমার্থক অর্থে ব্যবহৃত হয়। কারণ সাধারণ মানুষ অনেক সময় রাষ্ট্র আর সরকার আলাদা করে না দেখে একে অপরের বিকল্প হিসেবে ব্যবহার করে, তাই কি এদেরকে সমার্থক বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি সমার্থক। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় 1 পৌরনীতি ও নাগরিকতা 1 শর্ট এমসিকিউ ফর এসএসসি 2026 ব্যাচ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। বাকি অধ্যায়গুলো আসছে। ধন্যবাদ সবাইকে।